আজকে আমার ভিডিও করার বিষয় ক্লাস 10-এর মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের বিক্রিয়াসমূহ আলোচনা করা। তা এখানে আমরা মূলত যেটা দেখতে পাচ্ছি, এই যে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন লিখেছি আমি, তো সেখানে এইটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, C2H4 আর C2H2 এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তা এই মূলত তার মানে বিক্রিয়াটা আমরা আলোচনা করবো আজকে সম্পৃক্ত হাইড্রোকার্বনের বিক্রিয়া আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বিক্রিয়া। প্রথমে আমরা দেখি মিথেন অর্থাৎ CH4 এর বিক্রিয়া বা এই ধরনের যে যৌগগুলো। প্রথমে মিথেনের আমরা গঠনটা আরেকবার আমরা দেখে নিই। এটা যে মিথেনের গঠন, বা একই ধরনের যৌগ ইথেন, সেও একই ধরনের বিক্রিয়াই দেবে। এখানে সবই দেখছি আমরা এক বন্ধনযুক্ত যৌগ, যেখানে শুধুমাত্র আমরা কার্বন কার্বন এক বন্ধনই দেখছি না, এখানে কার্বন হাইড্রোজেন এক বন্ধন, কার্বনের সঙ্গে হাইড্রোজেন তো এক বন্ধনই হয়, আর কার্বন কার্বন এক বন্ধন এটাও উল্লেখযোগ্য। তো এইখানে যখন আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ সমস্ত জায়গায় কার্বন কার্বন এক বন্ধন রয়েছে, সেই সমস্ত যৌগগুলোর যখন আমরা বিক্রিয়া অ্যানালিসিস করব, আসলে এই বিক্রিয়াগুলো দেখব যে এখানে এই যৌগগুলো সক্রিয় খুব একটা যৌগ নয়, কারণ এখানে কাউকে সরিয়ে দিয়ে কোনো একটা অন্য পরমাণুকে বসতে হবে এই বিক্রিয়াটা মানে এগিয়ে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এখানে মূলত যে বিক্রিয়াগুলো ঘটে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এইখানে দেখব আমরা প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখব। প্রতিস্থাপন মানে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে অন্য একটা হাইড্রোজেনের মতনই কোনো একটা একযোজী পরমাণু সেখানে বসবে, সেটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, ফ্লোরিন হতে পারে ইত্যাদি। তো এই বিক্রিয়াটাকে আমরা বলছি প্রতিস্থাপন বিক্রিয়া। তা আমরা ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখাই। মনে করো মিথেন নেওয়া হয়েছে, মিথেন আর ক্লোরিন গ্যাস মিশিয়ে দেওয়া হলো, মিশিয়ে দিয়ে সেই মিশ্রণটাকে একটা বিক্ষিপ্ত সূর্যালোকে রাখতে হবে। বিক্ষিপ্ত সূর্যালোক মানে হালকা সূর্যের আলো আসছে, যেমন ঘরের মধ্যে আমরা যেমন সূর্যের আলো পাই দিনের বেলা, সেটা হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোক। সেই বিক্ষিপ্ত সূর্যালোকে রাখলে মানে ওই বিক্ষিপ্ত সূর্যালোকে যে এনার্জি আছে, যে শক্তি আছে, সেই শক্তির সাহায্যেই কিন্তু বিক্রিয়াটা এগিয়ে যাবে। তো তাহলে এইখানে আমি বিক্ষিপ্ত সূর্যালোকটাকে আমরা এই ইন্টু নিউ দিলাম, এখানে বিক্ষিপ্ত সূর্যালোক কথাটা লিখলাম, এটা লিখতেই হবে। তো এখানে কি হয়, ক্লোরিনটাকে আমি এখানে ভেঙে লিখছি Cl আর Cl, এই দুটো পরমাণু। এই দুটো পরমাণুর মধ্যে একটা পরমাণু কি করবে, এই যে চারটে হাইড্রোজেন পরমাণু আছে এখানে মিথেনে, সেই চারটে হাইড্রোজেন পরমাণুর একটাকে সরিয়ে দিয়ে বসে যাবে, আর সেই যে সরে যাওয়া হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে HCl তৈরি করবে। তো এখানে বিক্রিয়াটা তার মানে হচ্ছে এরকম, আমি এইখান থেকেই দেখাই, এখান থেকে একটা হাইড্রোজেনকে সরে যাবে, এটা তৈরি হলো, প্লাস HCl তৈরি হলো। তাহলে একটা অণু যদি Cl2 মিথেনের সঙ্গে বিক্রিয়া করে বিক্ষিপ্ত সূর্যালোকে, তাহলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যে যৌগটা তৈরি করলো তার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এটা মিথাইল গ্রুপ CH3 দেখো, আমি এটা করে লিখি যদি আমি এইভাবে CH3Cl, তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। তবে যদি এক মোল নিই অথবা একটা অণু নিই, মানে একটা অণু এমন মিথেনের সঙ্গে একটা অণু Cl2 বিক্রিয়া করবে, এখানে কিন্তু দুটো অণু Cl2 এখানে বিক্রিয়া করতে পারছে না যদি 1:1 অনুপাতে নিই।
এখন যদি এটাকে 1:1 অনুপাতে না নিয়ে যদি Cl2 অণুর সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়াটা কিন্তু এখানে থামবে না, এরপরে আবার হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে শুরু করবে। দেখো সেটা কিভাবে হবে। অর্থাৎ আমি পেলাম মিথাইল ক্লোরাইড, সেই মিথাইল ক্লোরাইডের এখানে আবার Cl2 বিক্রিয়া করবে একই রকম কন্ডিশনে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে বিক্ষিপ্ত সূর্যালোক দিয়ে আবার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে, CHCl এইভাবে প্রতিস্থাপিত হতে থাকবে। আবার তৈরি হবে, এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এরপর আবারও ওই রকম প্রতিস্থাপন বিক্রিয়া চলবে। মিথিলিন ক্লোরাইড CHCl এর সঙ্গে Cl2 বিক্রিয়া করবে, বিক্ষিপ্ত সূর্যালোক তার মানে H*Nu। আচ্ছা, এখানে আবার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে। এইভাবে সমস্ত হাইড্রোজেনগুলোই একে একে প্রতিস্থাপিত হয়ে যাবে। এইখানে যেটা পাওয়া গেল দেখো CHCl3, এটা একটা খুব ইম্পর্টেন্ট যৌগ। CHCl3 প্রতিবার HCl তো তৈরি হবেই, এখানেও HCl তৈরি হয়েছে। তা CHCl3 এই যৌগটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম চেতনানাশক পদার্থ, অর্থাৎ এটা আমরা যদি শুঁকি আমরা অজ্ঞান হয়ে যাব, চেতনাকে নাশ করে দেবো, যেন বলে চেতনানাশক পদার্থ। এই যে ক্লোরোফর্ম হলো CHCl3, এর সঙ্গে আবারও ক্লোরিন বিক্রিয়া করবে, যদি ক্লোরিন উপস্থিত থাকে। এক অণু করে ক্লোরিন লাগছে প্রত্যেক ক্ষেত্রে, Cl2 কন্ডিশন একই। এবার আর একটা যে হাইড্রোজেন আছে ওটা প্রতিস্থাপিত হয়ে গিয়ে CCl4, এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, উৎপন্ন করবে। এই কার্বন টেট্রাক্লোরাইড এগুলো সব দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় অনেক সময়, জৈব যৌগের যে বিভিন্ন বিক্রিয়ায় কার্বন টেট্রাক্লোরাইডের দ্রাবক হিসেবে বহুল ব্যবহার আছে। ঠিক আছে, এই গেল তোমাদের মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। ইথেনের প্রতিস্থাপন বিক্রিয়া এইভাবেই ক্রমশ হতে থাকবে। ইথেনের তো 6টা হাইড্রোজেন পরমাণু রয়েছে, এই 6টা হাইড্রোজেন পরমাণু ক্রমশ প্রতিস্থাপিত হতে থাকবে এইভাবে। আচ্ছা, এবার দেখি এদের জারণ মানে এটা যেহেতু হাইড্রোকার্বন, তাই কার্বন আছে, তাই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে, প্রচুর তাপ তৈরি করবে। তো যেমন CH4 প্লাস O2 দিয়ে তৈরি করবে CO2 প্লাস H2O, 2 কার্বন, এটা হয়ে গেল, এটা হচ্ছে 2। এইটা এই যে ব্যালেন্স করা, তোমাদের যদি C2H6 এর সঙ্গে যদি এই অক্সিজেনের বিক্রিয়া দেয়, দিতেই পারে, তোমাদের 3টে কার্বন পর্যন্ত সিলেবাসে রয়েছে, তাহলে কি হবে? আমি এখানে একটা জেনারেল রুল দেখাচ্ছি ব্যালেন্স করার। মনে করো হচ্ছে CXHY আমাদের হাইড্রোকার্বন, তার X হচ্ছে কার্বন সংখ্যা, Y হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, তার সঙ্গে অক্সিজেন যেটা বিক্রিয়া করবে X + Y/4 O2 থেকে তৈরি হবে XCO2 + Y/2 H2O। এখানে X আর Y এর মান এটা যে কোনো হাইড্রোকার্বনের জন্য প্রযোজ্য, সেটা সম্পৃক্ত হোক বা অসম্পৃক্ত হোক, যে কোনো হাইড্রোকার্বনের জন্য এই ইকুয়েশনটা প্রযোজ্য, যেখানে X হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা, Y হলো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তারা যে অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করবে সেটার সংখ্যা হচ্ছে X + Y/4,
X অণু CO2 তৈরি হবে, Y/2 অণু H2O তৈরি হবে। এই গেল মোটামুটি তোমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বনের বিক্রিয়া। আর তোমাদের বিক্রিয়া নেই সম্পৃক্ত হাইড্রোকার্বনের। এবার আমি চলে আসবো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের। এখানে আমি তোমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বিক্রিয়া করতে পারে না প্রতিস্থাপন বিক্রিয়া ছাড়া সেটা বলেছি। আর অক্সিজেনের সঙ্গে তো বিক্রিয়া হবে, কারণ কার্বন থাকছে মানে ওটা একটা জ্বালানি, তখন ওটা জ্বালানি গ্যাস। আমরা জানি মিথেন হচ্ছে জ্বালানি গ্যাস, সিএনজি থাকে কমপ্রেস ন্যাচারাল গ্যাস, সিএনজি হচ্ছে মিথেন গ্যাসই থাকে ওখানে, বা গোবর গ্যাস সেটাও মিথেন গ্যাস, এগুলো হচ্ছে জ্বালানি গ্যাস। তা সেই সমস্ত এগুলো যেহেতু কার্বন হাইড্রোজেন আছে, এটা তো জ্বালানি হিসেবে ব্যবহার করবি, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হবে। আর যে বিক্রিয়াগুলো সেগুলো সবই তো প্রতিস্থাপন টাইপের বিক্রিয়া। কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে বিক্রিয়াগুলো করবে, মনে করো ইথিলিন C2H2 C2H4, এই যে C2H4 এর যে স্ট্রাকচার সেইটা আমরা আগে দেখে নিই। এইখানে এইটা স্ট্রাকচার, এদের মধ্যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন হচ্ছে উইক বন্ধন, মানে মৃদু বন্ধন, তাহলে ওদের মধ্যে দৃঢ়তাটা কম। একটা বন্ধনের দৃঢ়তাটা বেশি, আর একটা বন্ধনের দৃঢ়তাটা কম। সেই যার দৃঢ়তাটা কম, দুর্বল বন্ধন, সেই বন্ধনটা ভেঙে যায়। উপযুক্ত যদি বিকারকের সঙ্গে বিক্রিয়া করা হয় তাহলে ওই বন্ধনটা ভেঙে যায়। সক্রিয় যদি কিছু একটার সঙ্গে বিক্রিয়া করে তাহলে ওই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সেইখানে যুক্ত হয়ে যায়। এটাকে বলে অ্যাডিশন রিয়াকশান, পুরোপুরি যুক্ত হয়ে যায়। ওখানে যখন প্রতিস্থাপিত হচ্ছিল, এখানে প্রতিস্থাপন হওয়ার আগেই অ্যাডিশন হয়ে যাবে। আর একটা জিনিস আমি বলা হয়নি, সেটা আমি জাস্ট বলে নিই এইখানে পাশেতে। CH4 এর যে বিক্রিয়াগুলো বললাম, এটা ক্লোরিনের ক্ষেত্রে বলেছি যে ওটা বিক্ষিপ্ত সূর্যালোকে হয়, কারণ ক্লোরিনটা মাঝামাঝি সক্রিয়। তীব্র সক্রিয় হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের সঙ্গে বিক্রিয়া কিন্তু অন্ধকারই বিক্রিয়াটা হতে পারে, বিস্ফোরণ সহ বিক্রিয়া হবে। এটা অন্ধকার, আলো থাকলে তো আরও বিস্ফোরণ ঘটে যাবে। এটার জন্যে অন্ধকার মানে কোনো শক্তিরই বাইরে, অন্ধকারে যে শক্তিটা থাকে সেই শক্তি দিয়ে বিক্রিয়াটা হয়ে যায়, কারণ ফ্লোরিন খুব সক্রিয় মৌল। এবার ক্লোরিনের ক্ষেত্রে সামান্য বিক্ষিপ্ত সূর্যালোক লাগছে, ব্রোমিনের ক্ষেত্রে তীব্র সূর্যালোক লাগবে, ডাইরেক্ট সূর্যালোক, কারণ ব্রোমিনের সক্রিয়তাটা কম আরও। আর আয়োডিনের ক্ষেত্রে একটু উত্তাপ দিতে হবে, শুধু সূর্যালোকে হবে না, তাপ দিতে হবে। কারণ ফ্লোরিন থেকে যত নিচের দিকে আমরা আসছি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন ক্রমশ সক্রিয়তাটা কমছে, তাই ওদের বিভিন্ন কন্ডিশন লাগছে, আর একটু জোরালো কন্ডিশন লাগছে বিক্রিয়াটা হওয়ার জন্য। ঠিক আছে, এটা তখন বলতে ভুলে গেছিলাম, এটা বলে দিলাম। এবার আমরা যেটা বলছিলাম সেটাতে আসি। ইথিলিন, ইথিলিনে এই যে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, তার মধ্যে একটা উইক বন্ধন রয়েছে, সেই উইক বন্ধনটা ভেঙে যায়। আর উপস্থিতিতে না, মনে করো হাইড্রোজেন গ্যাস দিলাম, শুধু হাইড্রোজেন গ্যাসে কিন্তু হবে না, এখানে নিকেল অনুঘটকটা লাগবে। নিকেল অনুঘটক লাগবে, কারণ নিকেল অনুঘটক হচ্ছে এই হাইড্রোজেন গ্যাস শোষণ করে নেয়। নিকেল অনুঘটক চূর্ণ, নিকেল চূর্ণ এখানে দিতে হবে অবশ্যই। চূর্ণ অবস্থায় তার সক্রিয়তা অনেকটা বেশি হয়, সারফেস এরিয়াটা অনেকটা বেড়ে যায়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো সেই চূর্ণ অবস্থায় সে হাইড্রোজেনকে একটু শোষণ করে রাখে, অধিশোষণ যেটাকে বলে, মানে ওপর শোষণ করে থাকবে, পুরোপুরি ভেতরে হাইড্রোজেনটা প্রবেশ করবে না। সেই হাইড্রোজেনটা খুব সক্রিয় হাইড্রোজেন, সেই হাইড্রোজেন এর সঙ্গে বিক্রিয়া করে যাবে। এখানে টেম্পারেচার একটুখানি লাগবে, সামান্য টেম্পারেচার 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে, দিয়ে নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি করবে, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন মানে দুটো পরমাণু বন্ধনে আবদ্ধ, সেই দুটো পরমাণু এখানে ভেঙে গিয়ে এইখানে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। তাহলে আলটিমেটলি কি হবে, আমি ওইখান থেকে এইখানে দেখাচ্ছি, সোজা হবে। দেখো যেটা আমাদের ছিল সেটা আমি নীল কালি দিয়ে লিখলাম। এখানে একটা বন্ধন ভেঙে গেছে, সেই বন্ধনটা, ভাঙা বন্ধনটা তৈরি হচ্ছে নতুনভাবে আর একটা হাইড্রোজেন পরমাণু প্রত্যেকটার সঙ্গে যুক্ত হয়ে। এই যে এখানে হাইড্রোজেনটা ছিল, আমি এটাকে সবুজ কালারে লিখি, সেই হাইড্রোজেনটা এইখানে যুক্ত হয়েছে। যুক্ত হয়ে সম্পৃক্ত যৌগ তৈরি করে ফেললো, সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন তৈরি করে ফেললো। এ কিন্তু আর ফার্দার, এটা যেহেতু সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে গেল, এর সক্রিয়তাটা অনেক কমে গেল। এ আর কিন্তু ফার্দার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারবে না। এটা ওই রকম, যদি বিক্রিয়া করতে হয় ক্লোরিন টোরিনের সঙ্গে বিক্রিয়া করে প্রতিস্থাপন বিক্রিয়া করবে। ঠিক আছে, এই যে বিক্রিয়া, এইটাকে বলে অ্যাডিশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া। পুরোপুরি H2টা সংযোজিত হয়ে যাচ্ছে, এর মধ্যে প্রবেশ করে যাচ্ছে, তাই এই বিক্রিয়ার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া।
বা অ্যাডিশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, এই সংযোজন বিক্রিয়াটা এখানে ঘটে। এবার আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই সংযোজন বিক্রিয়াটি অন্য একটা ভাবে ঘটবে, সেটা হচ্ছে যদি এইখানে ব্রোমিন জল দিই, ব্রোমিনের দ্রবণ হচ্ছে কি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন ওয়াটার, অ্যাকচুয়ালি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত, ব্রোমিন এমনি জলে দ্রবীভূত হয় না। কার্বন টেট্রাক্লোরাইড CCl4 যেটা বলছিলাম দ্রাবক হিসেবে ব্যবহার করছে, এটা লাল বর্ণের কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস যদি চালনা করি, এটা তো ইথিলিন গ্যাস, এটা তো গ্যাসীয় আকারে আছে, সেই ইথিলিন গ্যাস যদি চালনা করি তাহলে হবে কি সেই এই ব্রোমিনটা হাইড্রোজেনের মতনই এখানে অ্যাডিশন হয়ে যাবে। ব্রোমিনটা এখানে যেমন হাইড্রোজেন অ্যাডিশন হয়েছিল, এখানে হয়ে যাবে ব্রোমিন অ্যাডিশন হয়ে যাবে। এইখানে Br, এখানে Br, এটা যোগ হয়ে যাবে এবং এর লালটা তখন আর লাল বর্ণটা, মানে এইটা তো লাল বর্ণ ছিল, তার মধ্যে দিয়ে আমি এই তোমার ইথিলিন গ্যাস পাঠানো হয়েছে, তখন লাল বর্ণটা কিন্তু বর্ণহীন হয়ে যাবে, এটা কিন্তু বর্ণহীন একটা যৌগ। তার মানে এখানে কি হলো যে আমি এখানে যেহেতু রঙিন পরিবর্তন যেগুলো হয় সেগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায় যে বিক্রিয়াটা ঘটলো কি ঘটলো না। যদি জলের মতন হয়ে যায় বিক্রিয়াটা ঘটলো কি ঘটলো না আমরা বুঝতে পারি না, কিন্তু যদি রঙিন হয় তাহলে বিক্রিয়াটা ঘটলো কি ঘটলো না বুঝতে পারি। তাহলে এখানে ব্রোমিন লাল বর্ণটা বর্ণহীন হয়ে গেল মানে বিক্রিয়া ঘটেছে। সেটা এই বিক্রিয়াটা কি প্রমাণ করে না, তার মানে এই অসম্পৃক্ততা অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রেও হবে, সেটা আমি দেখাচ্ছি পরে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি হাইড্রোকার্বনে থেকে থাকে তাহলে তারা এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন CH4 মিথেন বা ইথেন হয় তারা এই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে না, যেহেতু ওদের ডবল বন্ড নেই, দুর্বল কোনো বন্ড নেই, সবই হচ্ছে সবল বন্ড, সেগুলোকে ভাঙতে পারে না। এই দুর্বল বন্ডটা ভাঙে বলে এখানে সংযোজন বিক্রিয়া হয়, সেই সংযোজন বিক্রিয়ার কারণে লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাচ্ছে এবং সেইটা দিয়ে আমরা চাক্ষুষভাবে দেখে বলতে পারছি যে হ্যাঁ এখানে বিক্রিয়া ঘটেছে, অর্থাৎ যে গ্যাসটা আমি ব্রোমিন জলের মধ্যে দিয়ে পাঠিয়েছিলাম তার মধ্যে অসম্পৃক্ততা রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে কোনো হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা প্রমাণ করা যায়। তাহলে হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা প্রমাণ করা যায়। যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয় তাহলে অবশ্যই ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে পাঠালে সেটা বর্ণহীন হবেই। এই গেল বিষয়। আচ্ছা, আরেকটা আমি হাইড্রোজেনের ক্ষেত্রে বলে রাখি যে হাইড্রোজেন যখন অ্যাডিশনটা দেখালাম, এটাও অ্যাডিশন বিক্রিয়া, শুধু দেখতে পেলে পুরোপুরি যুক্ত হয়ে গেল। হাইড্রোজেনের যে অ্যাডিশন হলো এখানে যতগুলো দ্বিবন্ধন থাকবে ততগুলো দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে যতগুলো দ্বিবন্ধন থাকবে, একটি দ্বিবন্ধন এক অণু H2 যুক্ত হয়, দুটি দ্বিবন্ধন দুই অণু H2 যুক্ত হয়। কারণ আমরা দেখালাম কি এখানে এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, তার মানে একটা দ্বিবন্ধন ছিল সেখানে একটা হাইড্রোজেন অণু H2, এটা পরমাণু আকারে যুক্ত হয়েছে, কিন্তু যখন ছিল সেটা অণু আকারে ছিল। তাহলে একটা হাইড্রোজেন অণু এখানে যুক্ত হয়েছে, তার মানে একটা দ্বিবন্ধন মানে একটা হাইড্রোজেন অণু, দুটো দ্বিবন্ধন মানে দুটো হাইড্রোজেন অণু, এইভাবে যুক্ত হবে। অর্থাৎ আমরা যতগুলো হাইড্রোজেন অণু যুক্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বলতে পারবো তার মধ্যে কটা দ্বিবন্ধন রয়েছে। দ্বিবন্ধনের ক্ষেত্রে যদি আমি ত্রিবন্ধন যাই সেটা তারপরে বলছি কি অবস্থা। তাহলে এইটা তোমাদের মনে রাখতে হবে যে যতগুলি হাইড্রোজেন অণু যুক্ত হয় কোনো মানে অ্যালকিন যৌগের একটি অণুতে যতগুলি হাইড্রোজেন
অণু যুক্ত হবে তার দ্বিবন্ধন সংখ্যা ততগুলি হয়। ঠিক আছে, এবার আমি চলে যাব, তাহলে আমাদের ইথিলিনের বিক্রিয়াটা হয়ে গেল। এবার আমরা চলে যাব অ্যাসিটিলিনে চলে যাব। আর একটা জিনিস বোধহয় বলতে একটু মিস হয়ে গেল, সেটা হচ্ছে যে যৌগটা তৈরি হয়েছিল ব্রোমিনের সঙ্গে অ্যাডিশন করে, এই যে যৌগটা তৈরি হলো এর নাম হচ্ছে ডাই 1,2 ডাইব্রোমো ইথেন, এটা বলতে পারো, বা আমরা আইইউপিএসি নাম করতে পারি 1,2 ডাইব্রোমো ইথিন। সরি ইথিন দেবে না, ইথেন দিয়ে দাও। 1,2 ডাইব্রোমো ইথেন, এটা দ্বিবন্ধন নেই। 1,2 ডাইব্রোমো ইথেন, অথবা শুধু ডাইব্রোমো ইথেন বললেও হবে। এবার আমরা চলে যাব C2H2, এই অসম্পৃক্ততায় চলে যাব। এখানেও যে বন্ধনটা রয়েছে সেটাও ওই C2H4 এরই মতন রিয়াকশানটা ঘটে, এটা আলাদা করে কিছু রিয়াকশান ঘটে না। C2H2 এটা হচ্ছে অ্যাসিটিলিন, আমরা জানি এর নাম। তা এখানে কীরকম রয়েছে বন্ধনটা, HC ট্রিপল বন্ড CH। এখানে একটা দৃঢ় বন্ধন, আর দুটো বন্ধন হচ্ছে, তিনটে বন্ধনের মধ্যে আর দুটো বন্ধন হচ্ছে উইক বন্ধন, দুর্বল বন্ধন। সেই দুর্বল বন্ধনগুলি ভেঙে যায় পরপর। প্রথমে হাইড্রোজেন এক অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ইথেন তৈরি করবে, নিকেল চূর্ণ অনুঘটক, আগের মতো বিক্রিয়া 200 থেকে 200 ডিগ্রি সি থেকে 250 ডিগ্রি সি টেম্পারেচার, এই দিকে লিখলাম, দিয়ে তৈরি হবে HC, একটা বন্ধন ভাঙবে, একটা বন্ধন রইল তখনও, আর যে হাইড্রোজেনটা যুক্ত হলো সেটা আমি অন্য কালি দিয়ে লিখলাম H। এরপর আবারও যুক্ত হবে H2, এটাও নিকেল চূর্ণ অনুঘটকের সাহায্যে বিক্রিয়াটা ঘটবে 200 ডিগ্রি সি থেকে 250 ডিগ্রি সি। সেখানে বিক্রিয়াটা হচ্ছে কার্বন হাইড্রোজেন, যেটা অরিজিনাল হাইড্রোজেন ছিল, আবার একটা দ্বিবন্ধন ভেঙে গেল, যে অরিজিনাল হাইড্রোজেনগুলো সেটা লিখলাম। প্রথম বিক্রিয়ায় যেটা হয়েছিল সেইখানে হাইড্রোজেনগুলো লিখলাম, দ্বিতীয় বিক্রিয়ায় যে হাইড্রোজেনগুলো এসছে সেগুলোকে লিখলাম। তাহলে সেই অনুযায়ী এটাকে আমি সবুজ করে দিই, বাস। তাহলে এইখানে এই হাইড্রোজেন দুটো এরকম যুক্ত হয়েছে, একটা বন্ধন ভেঙে গেছে, আবারও এই যে লাল হাইড্রোজেন করার জন্য, আলাদা করে বোঝার জন্য, আবার একটা দ্বিবন্ধন ভেঙে গেছে, ভেঙে গিয়ে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, দিয়ে এটা তৈরি হলো। দিয়ে কী নাম হচ্ছে, এর নাম হচ্ছে ইথেন। আমরা দেখতেই পাচ্ছি এরকম দুটো স্টেপে বিক্রিয়াটা হবে, বিক্রিয়া কিন্তু থামবে না। একটা স্টেপের পর থামবে তখনই যদি অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন অণুর অনুপাত 1:1 হয়। যদি হাইড্রোজেন গ্যাস বেশি থাকে তাহলে দ্বিতীয় স্টেপের বিক্রিয়াটাও ঘটে গিয়ে ইথেন তৈরি করবে। তাহলে এইখানে চলে এলো প্রথম স্টেপের পর যেটা পেলাম ইথিলিন পেলাম, দ্বিতীয় স্টেপের পর পেলাম ইথেন। এখানে দেখো একটা ত্রিবন্ধনের জন্য দুটি হাইড্রোজেন অণু যুক্ত হচ্ছে, তাহলে একটি ত্রিবন্ধনের জন্য দুটি H2 অণু যুক্ত হয়। ঠিক আছে, তার মানে যতগুলো ত্রিবন্ধন হবে তত ইন্টু 2 অণু H2 অণু যুক্ত হবে। নেক্সট আমি চলে যাচ্ছি ওই ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, সেম বিক্রিয়া ইথিলিনের মতনই হবে। ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া হবে, ধরো এখানে H সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। প্রথমে ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া হলো, ব্রোমিন জল বলবো না, ব্রোমিন টেট্রাক্লোরাইড,
Br2 এটা লাল বর্ণের, এইখানে CCl4, এখানে না দিয়ে যদি তোমাদের তীর চিহ্নের ওপরে দেয়, যদি এরকমও দেয় তাহলেও বিক্রিয়াটা একই হবে, Br2 CCl4 এরকম যদি দেয় তাহলেও কিন্তু বিক্রিয়াটা সেমই হবে, আলাদা করে বিক্রিয়াটা কিছু ঘটবে না। এখানে লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাবে যদি এক অণু থাকে, এক অণু না থাকলেও অন্য জন্য তো হবে। এখানটায় হয়ে যাবে কি H সিঙ্গেল বন্ড C দ্বিবন্ধন CH, এখানে একটা এখানে একটা, তাহলে এখানে একটা ব্রোমিন যুক্ত হলো, এখানে একটা ব্রোমিন যুক্ত হলো, ঠিক আছে। এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন যুক্ত হলো। এরপর আবারও Br2 CCl4 এর সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে H C C H, এইখানে একটা ছিল লাল ব্রোমিন লিখেছিলাম, এবার করে দিই সবুজ ব্রোমিন, এটা দ্বিতীয়বার যুক্ত হয়েছে। এর নাম হচ্ছে 1 এটা এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 1 1 2 2 টেট্রাব্রোমো ব্রোমো ইথেন এর নাম। এখানে কিন্তু সবসময় ব্রোমিনের যে লাল বর্ণ সেটা কিন্তু বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে। এই গেল তোমাদের এর বিক্রিয়া। এবার আর একটা বিক্রিয়া বাকি রইল, যেটা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। সেটা হচ্ছে পলিমার তৈরির বিক্রিয়া। পলিমার আমরা জানি, পলিথিন জানি, পলিইথিলিন সেটা থেকে হচ্ছে পলিথিন। মানে পলি মানে অনেকগুলো, মনো মানে হচ্ছে একটা। ধরো C2H4, নীল কালিতে লিখি, C2H4 এটা হচ্ছে ইথিলিনের মনোমার, ইথিলিনের মনোমার। এবার এটা হলো কি, এবার যদি এটাকে অনেকগুলো ইথিলিন গ্যাসের মধ্যে একটা যদি অক্সিজেন বা পারঅক্সাইডের উপস্থিতিতে অসংখ্য এরকম ইথিলিন অণু যুক্ত হয়ে তৈরি করবে, অক্সিজেন বা পারঅক্সাইডের উপস্থিতিতে অসংখ্য ইথিলিন অণু যুক্ত হবে, এটা অক্সিজেন বা পারঅক্সাইড। পারঅক্সাইডটাকে আমি একটু পরে ডিসকাস করছি। এটার উপস্থিতিতে এটা উচ্চ চাপ চাই, প্রায় 1500 থেকে 2000 অ্যাটমসফিয়ার চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এরকম একটা কন্ডিশনে অনেকগুলো ইথিলিন অণু কেমনভাবে যুক্ত হবে তোমাদের দেখাই। দেখো, ধরো C2H4 তো সি এরকম থাকছে, এইগুলো, এই বন্ধনগুলো যদি ভেঙে যায় তাহলে কি হবে, এদের এই দিকে একটা করে নেওয়ার ক্ষমতা থাকবে, এদিকে একটা করে নেওয়ার ক্ষমতা থাকবে। এরকম করে মানে এইটা, এই বন্ধনগুলো তো তিনটেই তো কার্বনের সঙ্গে, এটাও কার্বনের সঙ্গে, এটাও কার্বনের সঙ্গে, আর একটা তৈরি হবে সেটাও কার্বনের সঙ্গে, এখানেও তাই। সেইটার সঙ্গে আবার একটা এরকম ইথিলিন অণু যুক্ত হবে। এইরকম করে ক্রমশ প্রচুর পরিমাণে ইথিলিন অণু যুক্ত হয়ে যাবে। CH2 সিঙ্গেল বন্ড CH2, এরকম করে আমরা দিলাম এনটা অণু এরকম পরপর যুক্ত হতে হবে। এনের মান কিন্তু অসংখ্যটা অণু এখানে যুক্ত হবে। কীরকম কতগুলো অণু যুক্ত হয়, মোটামুটিভাবে দেখা যায় কি, আমরা জানি একটা ইথিলিনের আণবিক ভর হচ্ছে 12 দুগুণে 24 28 আণবিক ভর 28 গ্রাম পার মোল। এর আণবিক ভর হয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট, আণবিক ভর হয়ে যায় 2000 এর মতন, 20,000 গ্রাম পার মোল, এত বড় হয়ে যায়।
প্রায় 20,000 গ্রাম পার মোল আণবিক ভরযুক্ত যৌগ তৈরি হয় পলিথিন। এর নাম হচ্ছে পলিইথিলিন বা পলিথিন। পলিইথিলিন বা পলিথিন, আমরা যে পলিথিন ব্যবহার করি সেই পলিথিন বা পলিইথিলিন এইভাবে তৈরি হয়। তার মানে এখানে দেখো কতগুলো ইথিলিন অণু একসঙ্গে যুক্ত হচ্ছে, যাতে কিনা 28 গ্রাম থেকে প্রায় 20,000 গ্রামে চলে যাচ্ছে। তার মানে হাজারটার একটু কম হবে, 700-800 মতন হয়ে যাবে, 3 7 21, হ্যাঁ 700 মতন, 700টা অণু এরকম যুক্ত হয়ে একটা পলিথিনের অণু তৈরি করছে। আচ্ছা, এখানে এসটিপিতে এর যেমন এই যে ইথিলিন গ্যাসের এসটিপিতে এক মোল ইথিলিন গ্যাসের আয়তন হচ্ছে এসটিপিতে 22.4 লিটার, তাই তো। এখানে কিন্তু এটা কঠিন হওয়ায়, এটা কঠিন, এটা যেমন গ্যাসীয় পদার্থ, এটা কিন্তু কঠিন পদার্থ, সাদা কঠিন পদার্থ, সাদা কঠিন পদার্থ। তার তো কঠিন পদার্থ, তাহলে তার আয়তনটা সেই এর তুলনায় নগণ্যই বলা যায়। আয়তনটা কিন্তু এর তুলনায় বেশি নয়, বরং কমই, অনেকটাই কম, মানে উপেক্ষণীয়। এর আয়তন অনেক কম, কারণ এতগুলো অণু, এনটা অণু, যেখানে 700টা C2H4 অণু যদি যুক্ত হয়, তাহলে তার যা আয়তন তার তুলনায় ওটা হয়তো সামান্য একটুখানি পাওয়া যাবে আয়তনটা। তাই আয়তন অনেক কম বা নগণ্য। এটা সাদা কঠিন পদার্থ, এটা গ্যাসীয় পদার্থ। এর আণবিক ভর 28, ওর আণবিক ভর 20,000-এর মতো। এখানে কন্ডিশনটা কি, অক্সিজেন বা পারঅক্সাইডের উপস্থিতিতে 1,500 থেকে 2,000 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা বিক্রিয়া করে পলিইথিলিন তৈরি করে। এই যে বিক্রিয়া, এর নাম হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশন, পলিমারাইজেশন, পলিমার। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই গেল তোমাদের বিক্রিয়া সমূহ। এইখানে আমি আজকের ভিডিওটা শেষ করলাম।